শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আমাদের প্রতিদিন শুরু হচ্ছে নানান রকমের চিন্তা দিয়ে, পরিকল্পনা দিয়ে, নানান রকম ভাবনা দিয়ে। আর এই ভাবনাগুলো জড়ো হয় একটা নির্দিষ্ট সময়ে। সেই সময়টা হতে পারে নতুন একটা সময়ের শুরু, কিংবা একটা সময়কে বিদায় দিয়ে নতুন সময়ের দিকে এগিয়ে চলা। এবং এই সময়ের দিকে এগিয়ে চলার কথা যেখানে আসছে সেখানে তো বুঝতেই পারছেন, আর একটা দিন মাত্র তারপরই শুরু হতে যাচ্ছে চ্যানেল আই এর নতুন বছর। 21 বছর পেরিয়ে 22-এ পদার্পণ, এবং এই 22-এ পদার্পণে কিন্তু সামনে এগিয়ে চলার কথা বলছি। আর এই সামনে এগিয়ে চলার সাথে রয়েছেন চ্যানেল আইয়ের সকল সদস্য, দর্শক বন্ধুরা, চ্যানেল আইয়ের সকল শুভানুধ্যায়ী, চ্যানেল আই পরিবারের যারা ভীষণ আপন মানুষেরা রয়েছেন তাদের কথা। এমনি করে এই যে পথ চলা, এই পথ চলার সাথে চ্যানেল আইয়ের বহু রকমের অর্জন রয়েছে। চ্যানেল আই এর সাথে সাথে চ্যানেল আই এর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরও অর্জনের কিন্তু কোথাও কমতি নেই। আজকে যাদের সাথে বসেছি তারকা কথনে আড্ডা দেবার জন্য, তাদের মধ্যেই একজন সেই রকম একজন মানুষ, যে মানুষটি লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্ল্যাটফর্ম দিয়ে শুরু করে সুপার ডুপার স্টার। যে কোনো কাজের প্রসঙ্গে আসি, যে কোনো চ্যালেঞ্জ কাজের কথা যদি বলি, সেই জায়গাটায় তার নামটি বলতে গেলে সবার আগেই আসতে পারে। এই মুহূর্তে যদি বলি, এই সময় আমরা মোবাইলে দেখি কিংবা টেলিভিশনে দেখি, যে কোনো জায়গাতেই দেখি না কেন, অনেকগুলো কাজের মধ্যে সব থেকে বেশি বোধহয় তার চেহারাটাই সব থেকে সুন্দরভাবে দেখা যায়। নিশ্চয়ই অনেকে এতক্ষণে আজ করতে পেরেছেন আমি কার নাম বলছি, তারপরও যেহেতু অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা লাগে পরিচয় করবার জন্য। লাক্স চ্যানেলের সুপারস্টার মেহজাবিন চৌধুরী আমাদের আজকের তারকা কথনে। আমন্ত্রণ। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। অনেকদিন পর আপনার সাথে দেখা। টেলিভিশনে তো আমরা সারাক্ষণ দেখছি, কিন্তু একটা লম্বা সময়ের পরে সামনাসামনি দেখা এবং আড্ডা দেয়, এটা একটা আলাদা আনন্দ আর রয়েছে। মনে হয় গত বছর এসেছিলাম। হ্যাঁ, সরি, গত বছর মনে হয়। এসেছিলেন, রাইট। আর আরেকটা ব্যাপার আমি অ্যাড করতে চাই, যেহেতু মেহজাবিন আজকে আমাদের সাথে রয়েছে, আর 1 তারিখে চ্যানেল আই 22-এ পদার্পণ করতে যাচ্ছে। সেই 22-এ পদার্পণে চ্যানেল আই এর রাত্রি 7:50-এর যে বিশেষ নাটকটি যাচ্ছে, সেই নাটকে কিন্তু আমরা মেহজাবিনকে পাচ্ছি। আর পরিচয়ের জায়গায় কিন্তু আরো একটু অংশ বাকি রয়েছে, কারণ জন্মদাগ নামের যে নাটকটি আমরা দেখতে যাব, সেই নাটকের রচয়িতা এবং পরিচালক ভিকি জাহিদ আমাদের সাথে আজকের এই আয়োজনে রয়েছেন। আমন্ত্রণ আপনাকে। একটু দেরি হয়ে গেল, কারণ একটু লম্বা করে বর্ণনা দিতে হয়েছে, তার জন্য পরিচয় দিতে একটু দেরি হলো। কোনো সমস্যা নেই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের খুবই ভালো লাগছে যে চ্যানেল আই এর নতুন বছরের সাথে আপনার একটা সম্পৃক্ততায় আপনাকে আমরা পেয়েছি, এবং আপনার কাজের কথা আমরা জানতে চাইবো। আমি আপনাকে দিয়ে শুরু করছি। মেহজাবিনের সাথে আমার অনেক অনেক গল্প করার বাকি রয়ে গেছে। যদি নাটকটা নিয়ে একটু বলেন প্রথমে। নাটকটা অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছিল মাসখানেক আগে আর কি, এবং স্পেশালি চ্যানেলের এই জন্মদিনটা কেন্দ্র করে এই প্ল্যানিংটা করা হয়েছিল আর কি। হাসান ভাই প্ল্যান করেছিলেন নাটকটা নিয়ে আর কি। তো একটু যদি পিছনের গল্প বলি, সেটা হচ্ছে আমাদের ঈদের একটা কাজ ছিল, নির্বাসন, এবার ঈদে রিলিজ হয়েছিল, ওটাতেও মেহজাবিন আপু ছিল আর নিশো ভাইয়া ছিল, এই দুজন কাস্টিং ছিল। তো ওই কাজটা হাসান ভাইও খুব ভালো লেগেছিল, উনি দেখেছিলেন আর কি কাজটা। তো কাজটা দেখার পর ওনার একটা ইচ্ছা হলো কি এই সেম টিম নিয়ে একটা স্পেশাল নাটক করা, যেটা চ্যানেলের বার্থডে দিন আর কি রিলিজ হবে আর কি। আচ্ছা। সো ওইভাবেই আমাদের মধ্যে মিটিং হলো, আমরা প্ল্যান করলাম, আমি একটা গল্প দিলাম, গল্পটা ভাইয়ের পছন্দ হলো, দেন ওটা নিয়ে আপু এবং নিশু ভাইয়ের সাথে বসলাম, ওনাদেরও পছন্দ হলো। এইভাবে আসলে টোটাল জিনিসটা আমরা করেছি আর কি। মেহজাবিনের গত কতগুলো বছর ধরে, অনেকগুলো বছর হয়ে গেছে, এবং যতগুলো নাটক আমরা দেখেছি, বিশেষ করে যদি আমি একদম মানে মার্ক করে বলি যে গত 2-2.5 বছর ধরে মেহজাবিনের যতগুলো নাটক আমরা দেখেছি, একটার থেকে আরেকটায় অন্যরকম একটা চ্যালেঞ্জ নিয়ে মেহজাবিন কাজ করেছে। তো এই জন্মদাগের মধ্যেও ওরকম কোনো নতুন ভেরিয়েশন রয়েছে মেহজাবিনের চরিত্রে? অবশ্যই, মানে আমি অন্য নাটকগুলোতে তো আপু কবে আমার সাথে আপু টোটাল 4টা কাজ হয়েছে এখন পর্যন্ত, এবং প্রত্যেকটা কাজই হচ্ছে একদমই ডিফারেন্ট, মানে একটার সাথে আরেকটার কোনো কোনো সম্পর্কই নেই, একদম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার 4টাতে। সো মানে আমি এক্সপেরিমেন্ট করেছি, এবং আপু অন্য অন্য কাজগুলোতেও আসলে সেটা করে, সেটা দেখি এবং ভালো লাগে। জন্মদাগেও একদমই আসলে ডিফারেন্ট একটা মেহজাবিনকে অডিয়েন্স দেখবে। বেশ বেশ। আচ্ছা মেহজাবিন, এই যে নিজেকে ভেঙে নতুন করে গড়ার একটা বিষয় আপনি নিজে নিজে করছেন, একটা হোমওয়ার্ক বলি বা প্র্যাকটিসের জায়গাটা বলি, ইন্সপিরেশন কিভাবে আসে বা কোথা থেকে এই সাহসটা আপনি তৈরি করেন নিজের মধ্যে? ওয়েল, ইন্সপিরেশনটা আসলে আসে অডিয়েন্সের কাছ থেকেই।
কারণ আমাদের অনেক ধরনের অডিয়েন্স আছেন। জাস্ট আ সেকেন্ড। ফোনটা এখন একটু বন্ধ রাখতে হবে, কিছুটা সময় আমাদেরকে দিতে হবে। আমাদের অনেক ধরনের অডিয়েন্স আছেন। অডিয়েন্স এখন এক একজনের আসলে এক এক ধরনের নাটক, এক এক জনরের নাটক পছন্দ। তো এখন আমি মনে করি কি আমি আসলে সবার জন্য কাজ করি। এখন প্রত্যেকটা মানুষকে তাদের পছন্দ মতো কাজ দেওয়াও আমাদের দায়িত্ব। শুধু আমার না, আমাদের ডিরেক্টরদের, ইন্ডাস্ট্রির দায়িত্ব, সো দ্যাট অডিয়েন্স আসলে সব ধরনের কন্টেন্ট পায়। তো সেই দিক থেকে আমার মনে হয়েছে আমি যদি এক ধরনের নাটক করি তাহলে হয়তো বা একটা সার্টেন সেক্টর আমার নাটকগুলো দেখবে, বাট আরেকটা সেক্টর হয়তো বা আমার নাটক দেখবে না বা কম পছন্দ করবে। সো সেই দিক থেকে আমার মনে হচ্ছে ইটস মাই রেসপন্সিবিলিটি দ্যাট আই শুড অ্যাকচুয়ালি ডিভাইড মাই ওয়ার্ক ইনটু সার্টেন প্যাটার্ন অ্যান্ড সবার জন্য আসলে কাজ করবো। অ্যান্ড সেদিক থেকে আমি সবসময় যখনই একটা ওকেশন থাকে, ফর এক্সাম্পল ঈদ, তখন আমি চেষ্টা করি যদি আমার 10টা নাটক অনের হয় সেখানে 2টা কমেডি থাকবে, 2টা রোমান্টিক কমেডি থাকবে, 2টা সিরিয়াস প্যাটার্নের নাটক থাকবে, বা একটা সাইকোলজিক্যাল থ্রিলার থাকবে, সাসপেন্স থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে। তো সব কিছু আসলে ইকুয়ালভাবে করতে চাই। তো সেদিক থেকে দেখা যায় মাঝে মাঝে একটু ভিন্নধর্মী কাজ। এই নিজেকে ভেঙে আবার নতুন করে গড়তে গেলে তো দর্শকেরও একটা প্রত্যাশা বেড়ে যায়। হ্যাঁ, সেদিক থেকে আসলে বলা যায় দর্শক আমাদের কাছ থেকে আমাদের কাছে অনেক এক্সপেকটেশন রাখেন। আমরা কতটুকু তাদেরকে দিতে পারি ঠিক জানি না, বিকজ আলটিমেটলি দেখা যায় আমরা যেই সময় কাজ করি, যেই বাজেটে কাজ করা হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি মিনিমাম, একেবারে মিনিমাম মার্জিন লাইনে আমরা কাজ করি। তো সেই জায়গা থেকে আমাদের সবার, প্রত্যেক, শুধু আর্টিস্টের কথা বলছি না, আমাদের ডিরেক্টর, আমাদের ডিওপি, সবার আসলে পোটেনশিয়াল অনেক হাই, বাট আলটিমেটলি দেখা যায় ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলো অনেক বেশি, স্পন্সরের জায়গাটা হ্যাঁ দিয়ে সেটা অনেক বেশি ম্যাটার করে। প্রত্যেকটা কাজ যেটার পিছনে অনেক ফাইন্যান্স ঢালা হয়েছে সেটা দেখতেই বোঝা যাবে যে দিস ইজ এ রিচ ওয়ার্ক, অ্যান্ড আরেকটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ এটা একটা কম্পারেটিভলি কম। তো সেই জায়গা থেকে ইফ উই গেট দ্যাট অপরচুনিটি, আমরা আসলে চেষ্টা করি টু গিভ আওয়ার বেস্ট। অ্যান্ড এটাও বলবো এখন আমরা যেই বাজেটে কাজ করছি না করছি, এটা হয়তো বা আমাদের পাশের দেশে বা আমাদের বাইরে যারা আছেন, যারা আমাদের কাজ কিন্তু আমাদের দেশের বাইরে অনেক মানুষ দেখেন, ওরকম জায়গায় আসলে এই বাজেটে তারা কল্পনাও করতে পারবে না আমরা কিভাবে কাজ করি। আমাদের কাজের প্রতি যেই ডেডিকেশন, যেই ভালোবাসাটা আছে, আসলে ভালোবাসার উপরেই বলা যায় ইন্ডাস্ট্রিটা টিকে আছে। সত্যি আমরা শুরু থেকে যদি বলি, মেহজাবিনকে যেমন এখনো ইভেন দেখতে মনে হচ্ছে একটু বড় লোকের, একটু পশ মেয়ে, একটু রুচি নিয়ে কাজ করছে সেরকম, কিন্তু স্ক্রিনে যখন এর পরে মেহজাবিনকে আমরা দেখেছি, এক এক সময় মেহজাবিনকে আমরা এক একভাবে পেয়েছি, কখনো গ্রামে, কখনো মধ্যবিত্ত একটি পরিবারে, নানান রকম চ্যালেঞ্জ নিয়েছে। কিন্তু তার শুরুতে কত সালে লাক্স চ্যানেল সুপারস্টার হলো? 2009, ফিনালে হয়েছিল 2010-এ, কিন্তু 9-এর ইয়াটা ছিল, সিজনটা ছিল, সেই 9 সিজনের সেই সময়টাকে একবার আমরা দেখতে চাই। শিওর, চলুন দর্শক দেখে নিই। মেহজাবিন, এখনো এই সময়টা দেখতে কেমন লাগে আপনার? আই থিঙ্ক প্রত্যেকটা মানুষের একটা ম্যাজিক্যাল টাইম থাকে লাইফে, যেটা আমি না বুঝেই হয়তো বা পেয়ে গিয়েছিলাম ওই সময়। আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট ইন লাক্স হিস্ট্রি যে আসলে ক্রাউনটা পরে। আই থিঙ্ক এটা আমি এখন এই মুহূর্তে এখানে বসে আমার মনে হয়েছে আমি হয়তো একটা স্বপ্ন দেখছি টিভিতে। তো বাট আই ফিল ভেরি প্রাউড দ্যাট বাংলাদেশে আজ থেকে আরও 10 বছর আগে এরকম একটা প্ল্যাটফর্ম ছিল। এখন অবশ্যই লাক্স চ্যানেল সুপারস্টারটা প্রতি বছর হচ্ছে না, বাট এই প্ল্যাটফর্মটা আসলে প্রত্যেকটা মেল লাইফ কীভাবে চেঞ্জ করেছে। দোজ হু ওয়ান্টেড টু ওয়ার্ক, দোজ হু ওয়ান্টেড টু বি ইন্ডিপেন্ডেন্ট, এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম ছিল। অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট লাক্স চ্যানেল সুপারস্টার যাতে কন্টিনিউ করে, চ্যানেল লাইক যদি এই ব্যাপারটা দেখে, আই উড বি রিয়েলি হ্যাপি, বিকজ নট এভরিওয়ান ইজ ভেরি লাকি। আমি যেই স্টার্টটা পেয়েছি এখানে, বাংলাদেশের পুরো বাংলাদেশ এই প্রোগ্রামটা দেখতো, তারা কিন্তু SMS করে ভোট দিয়ে আমাকে উইনার বানিয়েছে। সো দ্যাট ইজ দ্য বেস্ট স্টার্ট আ পারসন ক্যান গেট। তো
তো সবার ভালোবাসা নিয়ে আমি আমার এই জার্নিটা লাইফের শুরু করেছিলাম। আই থিঙ্ক এটা কন্টিনিউ হওয়া উচিত প্রতি বছর। নিশ্চয়ই এবারের সময়টা তো আসলে এখন একটু একেবারেই different। আলাদা। যেমন আমি একটুখানি বলেও রাখি যে আগামীকাল, আজ যেমন রাত 12টা 1 মিনিট, তারপর থেকে শুরু হচ্ছে জন্মদিনের উৎসব। প্রত্যেকবার আপনি জানেন যে চ্যানেল আই এর এই প্ল্যাটফর্ম বা আমাদের চ্যানেলের যে আঙিনাটা রয়েছে, এই জায়গাটা একেবারে পরিপূর্ণ থাকে চ্যানেলের দর্শক, সদস্য, নানান রকমের ব্যক্তিত্বরা সকলে মিলে। কিন্তু এবারের সময়টা আসলে সবাই ভালোবেসে যার যার ঘর থেকে, যার যার জায়গা থেকে শুভেচ্ছা পাঠাবে। একটু ভার্চুয়ালি আমরা এই সেলিব্রেশনটা করতে যাচ্ছি। তো নিশ্চয়ই আবার সবটা ঠিক হবে, ইনশাআল্লাহ। আবার করে শুরু হবে নতুন করে সবকিছু। যা হোক, 1 তারিখের নাটকটা নিয়ে যেহেতু একটুখানি আমরা কথা বলেছি, তার খানিকটা অংশ আমরা একটু দেখব, মানে প্রমোশনালটা দেখে তারপরে আবার ফিরবো। চলুন। 1 অক্টোবর চ্যানেল আইয়ের জন্মদিন। 22তম জন্মদিনের রাত 8টায় উপভোগ করুন গ্রামীণ ফোন নিবেদিত ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় জন্মদিনের বিশেষ নাটক জন্মদাগ। তুমি কেন আমাকে বাঁচাতে পারবে না? ওকে, আমরা গ্রামীণ ফোন নিবেদিত জন্মদাগ আমরা দেখব 1 অক্টোবর রাত 8টায় চ্যানেল আইয়ের পর্দায়। কো আর্টিস্ট হিসেবে আরফান নিশো কেমন? আফরান নিশো। আফরান নিশো, সরি। আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দি বেস্ট কো আর্টিস্ট আমি আমার ক্যারিয়ারে পেয়েছি। টু বি ভেরি অনেস্ট, আমার এই যে ডিফারেন্ট কাজ করার প্রতি ভালো লাগা, ভালোবাসা, ডিফারেন্ট ক্যারেক্টার ট্রাই করা, এটার একটা ইন্সপিরেশন কিন্তু নিশো ভাইয়াও। এবং Because অনেক he is very কাজগুলোই বোধহয় versatile. আপনার সাথে করেই ওই ডিফারেন্ট কাজগুলোর ইয়াগুলো আছে। হ্যাঁ, বিকজ উনি যে ধরনের একজন মানুষ, উনি নিজের জায়গা থেকে চেষ্টা করেন ডিফারেন্ট কাজ করার, ডিফারেন্ট লুকে, ডিফারেন্ট জোনে গিয়ে নিজেকে এক্সপ্লোর করার। তো উনার সাথে কাজ করতে করতে যেহেতু এত বছরের জার্নি একসাথে, আই ফেল দ্যাট হি ইজ অ্যান ইন্সপিরেশন ফর মি। আমারও আসলে যদিও আমি মেয়ে, বাট আমার একই জিনিস আমার ক্যারিয়ারে আমার জায়গা থেকেও ট্রাই করা উচিত। সো বলা যায় হি ইজ অ্যান আইডল ফর মি। আর যখন আপনি আসলে একটা জায়গায় রয়েছেন, অভিনয়ের কথাই যদি বলি, সেই জায়গায় আসলে আপনাকে আপনার জায়গা থেকে চ্যালেঞ্জ নিতে হবে। তখন মেয়ে কি ছেলে ওইটা আসলে অত একটা ম্যাটার করেও না। চ্যানেল আই এর প্রতিষ্ঠাবার্ষিকীর এই সময়ে, মানে একেবারে প্রথম দিনটাতেই আপনার নাটকটা যাচ্ছে, এটার ফিলিংটা যদি একটু জানতে চাই আপনার কাছে। ফিলিং অবশ্যই ভালো, এবং চ্যানেলের সাথে এটা প্রথম কাজ আমার, এবং আচ্ছা। এবং প্রথম কাজই একদম চ্যানেলের- জন্মদিনের দিন যাচ্ছে। হ্যাঁ। সো 22-এর প্রথম দিনে। একদম প্রথম দিন। সো এটা একটা স্পেশাল, কারণ এই দিনে আমি শুনেছি এর আগে হুমায়ুন স্যারের নাটক গিয়েছে, এমদাদুল হক মিলনের ফারুকী স্যারের নাটক গিয়েছে। সো এত বড় বড় নাম যেখানে আছে, যে দিনটাতে ওনাদের কাজ গিয়েছে, ওই দিনে আমার কাজ যাচ্ছে, এটা অবশ্যই অনেক একটা ভালো লাগার ব্যাপার কাজ করছে আমার জন্য। চ্যানেল আই আসলে নানান রকমের কথা বলছে। হৃদয়ের বাংলাদেশ বিষয়টা তো একেবারে চ্যানেল আইয়ের ভেতরেই রয়েছে, লাল সবুজ মিলিয়ে। সাথে সাথে তারুণ্যের জয়গান গেয়েছে, 19-এর তারুণ্যের কথা বলেছে, 20-এর কথা বলেছে, এগিয়ে যাওয়ার কথা বলেছে। সেই কারণেই তরুণরাও তো রয়েছে একসাথে করে। তো যে কারণেই নানান কাজের সাথে তারুণ্যের ব্যাপারটা কিন্তু চ্যানেলে সবসময় মাথায় রাখে। আমি যে আরেকটা ব্যাপার জানতে চাই যে আপনি অনেক কাজ করেছেন, সেই জায়গায় মেহজাবিনের সাথে মাত্র 4টা কেন? মেহজাবিন সময় দেয়নি? আমার যেটা হয়েছে, আমি অ্যাকচুয়ালি প্রথমে শর্ট ফিল্ম করতাম বেশি। আচ্ছা। আমার ক্যারিয়ার খুব বেশি দিনের না, আমি 2016-17 দিক থেকে কাজ শুরু তাও করছি। কম সময় নয়। তো ওই সময় আমি শুধু শর্ট ফিল্মই করেছি, প্রথম 2-3 বছর শর্ট ফিল্মই করেছি। আমি বেসিক্যালি ড্রামা বানানো শুরু করেছি গত বছর থেকে। টিভি ড্রামাটা গত বছর একটা করেছিলাম, আর এই বছর মোটামুটি একটু রেগুলারলি করা হচ্ছে, এবং আপুর সাথে সব কাজ এই বছরই হয়েছে। ওকে, তাহলে তো তাহলে এই ঠিক বছরটা আছে। ইন্টারেস্টিং। আর আগে হয়নি, এটা একটা কারণ হচ্ছিল, বেসিক্যালি আমি গল্প অনুযায়ী আর্টিস্ট সিলেক্ট করি সব সময়। তো যখন আমার মনে হয়েছে না এই গল্পের জন্য আসলে আই নিড মেহজাবিন, সো আমি তখন তার কাছে এই গিয়েছি আর কি। গল্পটার মানে মাজেজাটা কি আসলে?
জন্মদাগের কথা বলছেন না? জন্মদাগের কথা বলছি। জন্মদাগ নিয়ে খুব বেশি কিছু বলা যাবে না, বেশি কিছু বেশি বললে কিছু আসলে বলার দরকার নেই, কিন্তু একটা তো ইস্যু লাগে যেটার ইস্যু জন্য হচ্ছে, এটা হচ্ছে দর্শকদের মানবিক rescue সম্পর্কের গল্প, যদি আমি ইন শর্ট বলি, হিউম্যান রিলেশনশিপসের গল্প। এবং যেটা হয় আসলে, সত্য যেভাবে আমাদের সামনে আসে, মানে সত্য তো আমরা কি মনে করি, ট্রুথ ইজ অলওয়েজ ট্রুথ, বাট সত্যের আসলে অনেক রকম রূপ থাকে। এবং এক এক মানুষ ওই রূপগুলোকে এক একভাবে পারসিভ করে, এবং তার কাছে দেখা যায় সত্যি ওই রূপটাই ঠিক আছে, আবার আরেকজনের কাছে ওই রূপটাই ঠিক আছে। সো এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা নিয়ে আসলে জন্মদাগের গল্পটা আর কি। সো এইখানে যে আমাদের ক্যারেক্টার আছে নীলা আপু, মেহজাবিন আপু, তো উনি বেসিক্যালি উনি এখন বিবাহিত, এবং নিশো ভাই থাকবে ওনার ফার্স্ট হাজব্যান্ড আর কি। ওনার সাথে নিশো ভাই ডিভোর্স হয়ে গিয়েছে। সো 5 বছর এরকম ডিভোর্সের পর একদিন সাডেনলি নিশো ভাই ওনাকে কল করবে, এবং তাদের মধ্যে একটা রিইউনিয়নের একটা ব্যাপার হবে। এর পরেরটুকু দর্শক দেখে নেবে। এরপরটুকু দর্শক দেখে নিবে, রাইট। আমিও সেটাই বলতে যাচ্ছিলাম। সেটাই। আচ্ছা, মেহজাবিনের কাছে আবার আসি। মেহজাবিন, এত সুন্দর, মানে ঝলমলে দেখতে, হঠাৎ করে যখন কালো দেখি আমরা, তো এই যে আলাদা করে নিজেকে অন্যভাবে দর্শককে দেখানো, এগুলো কেমন ছিল? মানে পুরোটা তো মেকআপ নিতে হয়েছে আপনাকে, সো ওই গল্পগুলো একটু দর্শক জানতে চায়, কিভাবে, কেন? ফর এক্সাম্পল, আমি যদি শুরু করি, আমি এই যে সাদা কালো এটাকে কখনোই আসলে ডিফারেন্টলি দেখি না। আই ফিল এভরি স্কিন কালার ইজ বিউটিফুল, ডেফিনেটলি। অ্যান্ড হয়তোবা এই কারণেই আমার সবসময় ইচ্ছে ছিল, when I change my character, I should change my skin too. So different টোনে কাজ করা was like a dream for me. So যখন আমি দেখেছি, if I get the opportunity, যেখানে আমি নর্মালি দেখতে যেরকম, সেখান থেকে হয়তো বা একটু হলেও চেঞ্জ হতে পারি, I actually grabbed that opportunity at first. So আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি আসলে এনজয় করি ওয়েন পিপল, আমি যখন একটা ছবি আপলোড করি আর সেখানে নিচে মানুষরা কমেন্ট দেয় যে এটা কে, বা চিনায় যাচ্ছে না, বা এরকম কেন, ভালো লাগছে না। যখন কেউ বলে ভালো লাগছে না, তখন আমার মনে হয় যে ওকে, আই এম সাকসেসফুল, আমার এই লুকটা হয়তো বা ওয়ার্কআউট করছে, অ্যান্ড পিপল ক্যান নট রেকগনাইজ মি। একটা ছোট একটা ইনসিডেন্ট বলি। আমরা যখন বের হই শুটিংয়ে, যখন আমাদের মাস্ক পরতে হতো না, আরো 1 বছর আগে, সো বের হলে একটা ক্রাউড তো জমে শুটিং দেখার জন্য, আমাদের সাথে ছবি তোলার জন্য। বাট একটা গেট আপে আমি বের হয়েছিলাম, যেখানে আমি একেবারে কাজের মেয়ে রোল করছিলাম। সো ওই গেট আপটা যখন আমি নেই, আর আমি রাস্তায় সুন্দর মতো হাঁটছি, কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছিল না। বাট হ্যাঁ, ডেফিনেটলি কয়েকজন হচ্ছে কি একটু সেকেন্ড গ্ল্যান্স দিচ্ছে যে এরকম, কিন্তু এটা কি মেহজাবিন নাকি। বাট ওই ফিলিংটা যে আমাকে কেউ চিনছে না, অ্যান্ড আমি আমার স্কিন থেকে একেবারেই ডিফারেন্ট একটা মানুষ হিসাবে হেঁটে যাচ্ছি অ্যাজ এ ক্যারেক্টার, আই থিঙ্ক দ্যাট ফিলিং ইজ প্রেশিয়াস ফর মি, অ্যান্ড আমি ওইটা এক্সপ্লোর করতে খুবই পছন্দ করি। বাহ, অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। খুবই ভালো লাগলো গল্প করতে। সময়টা আসলে যদি আরেকটু পেতাম, তাহলে আরো খানিকটা সময় আপনার সাথে আড্ডা দিতাম, কারণ আরো অনেক অনেক গল্প রয়ে গেছে না। কারণ মেহজাবিন এরকম করে, আচ্ছা, আমাকে কানে কানে বলা হয়েছে আরো 2 মিনিট আছে, তো 2 মিনিটে আমি আরো কিছু আপনার কাছে জিজ্ঞেস করতে পারবো। নিজের যে বয়স, এই বয়স থেকে একেবারে আরেকটু ছোট হওয়া, কিংবা আরেকটু বয়স বাড়িয়ে কাজ করা, এগুলো কিভাবে আপনি অ্যাডজাস্ট করেন? এটা আসলে ডিফারেন্ট টেকনিকস আছে। যদিও ধরেন আপনাকে একেবারে স্কুলের স্টুডেন্ট এখন, হ্যাঁ, যেমন আমরা একটা কাজ দেখেছি যে এই কাজে আপনি ঈশিতা আপুর একেবারে ছোটবেলায় রোল করেছেন, তৌসিফ ছিল আপনার এগেইনস্টে, সেটার কথা একটু বলুন। আই থিঙ্ক এটা আমি কাজ করতে করতে একটু মেকআপের ছোট ছোট টেকনিক্স, কি করলে স্ক্রিনে হয়তো বা আমাকে আরেকটু ছোট লাগবে, বা আরেকটু আমি এজটা বাড়াতে পারবো, ছোট ছোট টেকনিক্স থাকে। এটা ফ্রম ইউটিউব, ফ্রম ডিফারেন্ট আপনার কি ফিল্মস। আসলে সেটা দরকার হয়? মানে স্কুল ড্রেস আর দুটো কলাবেনি করা মানে তো ছোট হ্যাঁ, ছোটটা করা, মানে ছোট, নিজে থেকে ছোট হওয়াটা ইজ অ্যাকচুয়ালি ইজিয়ার, বাট ওয়েন ইউ ট্রাই টু বিকাম ওল্ডার দেন ইউ আর, তখন এটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। বিকজ উইথ এজ মানুষের হাঁটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানুষের ভোকাল চেঞ্জ হতে থাকে। আজকে থেকে 10 বছর আগে আমি যেই টোনে আমার কথা
বলতাম সেই টোন থেকে কিন্তু এখন অনেক ডিফারেন্ট। সো টোন থেকে শুরু করে হাঁটা থেকে শুরু করে মানুষের ফেসিয়াল স্ট্রাকচার রিঙ্কেল সব কিছুই আসলে বাড়ে বা কমে। তো ওই জিনিসগুলো আমরা চেষ্টা করি, যদিও আমরা মেকআপের জায়গা থেকে আরও ভালো যদি করতে পারতাম তাহলে আমাদের নাটকগুলো আরও আর একটু বিলিভেবল হতো। বাট হোয়াট এভার উই হ্যাভ আমরা ওটা দিয়ে আমাদের 100% ট্রাই সেটাই, করি। মেকআপ দিয়ে না হয় বয়সটাকে বাড়ানো বা কমানো যায়, কিন্তু একজন শিল্পী তার যে অভিব্যক্তি আছে সেটা দিয়ে কিন্তু আসলে দর্শককে মানে বোঝাতে চেষ্টা করেন বা সক্ষমও হয়ে যান যে তিনি আসলে কোন সময়টাকে বিলং করছেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। জন্মদাগের পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, চ্যানেল আয়ের পর্দায় 1 তারিখে রাত্রি 8টায় গ্রামীণ ফোন নিবেদিত জন্মদাগ নাটকটি দেখবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে, এবং সেই সাথে সাথে চ্যানেল আয়ের নতুন বছর 22-এ পদার্পণে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এমনি করে সবসময় আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।